তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসরুমে। আজকে আমরা একটা নতুন ফ্রেশ সাবজেক্ট শুরু করছি, সেটা হচ্ছে সার্ভে ইঞ্জিনিয়ারিং। স্ট্রাকচার অ্যানালাইসিস নিয়ে তোমাদের যে রিকোয়েস্ট ছিল সেটা চলবে, ওই রিলেটেড ভিডিওগুলো আসবে, ঠিক আছে? সেই জন্য ওয়ারিড হওয়ার দরকার নেই। বাট এছাড়াও সার্ভে নিয়ে অনেকে বলেছিল বলে আমি ভাবলাম যে এটাকেও শুরু করি, কেন কি সামনে জানি না কবে আসবে পিএসসি যেই, বাট তার জন্য প্রিপারেশনটাও তো স্টার্ট করতে হবে। তো সার্ভেকে আমি মনে করি যে খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। পিএসসি যেইকে যদি তুমি সামনে রাখো, অবশ্য অন্যান্য এক্সামের জন্য তো। তাই চলো কথা না বাড়িয়ে আজকে শুরু করি সার্ভে। আজকে আমরা সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ের কিছু বেসিক্স জিনিস সম্পর্কে জানবো, যেইটা জানাটা কিন্তু অত্যন্ত এসেন্সিয়াল। সার্ভেটাকে তুমি যদি একটা ওভারঅল বুঝতে চাও, তাহলে কিন্তু এই বেসিক্সগুলো যদি তোমার ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু কী হয়, মাঝখানে গিয়ে খাপি খাই। তাই আমার পড়ানোর এটা আমি তোমাদেরকে আগেও বলেছি, আমার পড়ানোর এটা একটা স্টাইল, বা আমি নিজে পড়বার সময় এই স্টাইলটা ফলো করতাম, যে আমার যেন একটা ওভারঅল একটা হোল একটা আইডিয়া থাকে কোনো জিনিসটা সম্পর্কে, তারপরে আমি তার ভেতরে যাবো। ঠিক যেমন সার্ভের প্রিন্সিপালে তোমরা একটা পড়েছো ফ্রম হোল টু পার্ট, এক্স্যাক্টলি পড়াশোনার ক্ষেত্রেও না এই প্রিন্সিপালটাকে ফলো করতে হবে, যে ফ্রম হোল টু পার্ট। প্রথমে যদি তুমি ওভারঅল জিনিসটাকে না জানো, তাহলে তুমি কি যদি ভেতরে ছোটো 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 জিনিস থেকে শুরু করো না, তাহলে তুমি খেয়েই হারিয়ে ফেলবে যে তুমি কী পড়ছো, কেন পড়ছো, ইউ ডু নট নো। সো সেইগুলোকে মানে ঠিক করবার জন্য আমরা একটু প্রথমে ওভারঅল সার্ভে সম্পর্কে একটুখানি আইডিয়া নেব। প্রথম কথা হচ্ছে সার্ভে কথাটা না খুব জেনারেলাইজ কথা। তোমরা অনেকবার অনেকে শুনেছো, যেমন হচ্ছে ধরো সার্ভের বাংলা করলে যে সমীক্ষা দাঁড়ায়, ঠিক আছে? এই ভোটের আগে জনমত সমীক্ষা বেরোয়, ঠিক আছে? তারপর প্রোডাক্ট সার্ভে হয়, অনেক ধরনের সার্ভে। মধ্যে কথা হচ্ছে সার্ভে মানে হচ্ছে বেসিক্যালি একটা আইডিয়া, ডিপেন্ডিং আপন স্ট্যাটিস্টিক্স, ডিপেন্ডিং আপন রিলেটিভিটি, অনেক কিছু তারপর দাঁড়িয়ে একটা আইডিয়া করা। তো সার্ভেকে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চোখ দিয়ে কিভাবে দেখি, সেইটা আমাদেরকে কিন্তু প্রথমে জানতে হবে। চলো আমি প্রথমেই একদম উদ্দেশ্যে চলে যাই, তারপরে তার ডেফিনেশনে আসছি। ধরো আমি তোমাকে বলি, তোমার ধরো একটা জমি আছে, বা ধরো আমারই ধরো একটা 100 বিঘা জমি আছে, যদিও আমার 1 বিঘাও নেই, এনিওয়ে ধরুন আমার 100 বিঘাটা জমি আছে, আমি সেখানে একটা ইউনিভার্সিটি করবো বলে প্ল্যান করলাম। এবার ইউনিভার্সিটি প্ল্যান করলাম, সেটা আমার মাথাতে আছে, জাস্ট আমি ভেবেছি, ঠিক আছে? এবার আমি সেই জন্য সিভিল ইঞ্জিনিয়ার আর্কিটেক্টদের ডাকলাম। এবার তারা আমাকে প্ল্যান দেবে, বা বলতে পারে যে আপনি এখানে এটা করুন, আপনি এখানে স্টোর রুম করুন, এখানে হোস্টেল করুন, এখানে এটা করুন, ওখানে ওটা করুন, ঠিক আছে? এখানে ল্যাব করুন, হ্যাঁ, এখানে একটা আপনি পুকুর রাখুন, এখানে জল নিকাশি ব্যবস্থাটা এরকমভাবে নিয়ে যান। হ্যাঁ, তো এই যে একটা প্ল্যানিং করবে আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ার মিলে, বোথ মিলে, ঠিক আছে? এইটা করার আগে প্রথমে যে জিনিসটা করতে হবে, সেই জিনিসটা হচ্ছে কি, আমার পুরো এরিয়াটার সম্পর্কে একটা ওভারঅল ধারণা থাকতে হবে, বা ইজি করে বললে হয় যে পুরো এরিয়াটার টপোগ্রাফি, সীমানা, এই সমস্ত কিছুর ব্যাপারে আমার একটা কিন্তু ওভারঅল ধারণা থাকতে হবে, ঠিক আছে? এক্স্যাক্টলি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর অ্যাসপেক্টে সার্ভেকে আমরা ঠিক এই ইনস্ট্রুমেন্টার হিসেবে ইউজ করবো। বলতে পারো যে সার্ভে সাবজেক্টটা আমাদেরকে ঠিক এই জায়গাতে সাহায্য করবে, যে আমরা একটা জায়গায় কোনো একটা প্ল্যান তৈরি করার আগে বা ভাববার আগে সেই জায়গাটা সম্পর্কে, পাতিকতা একদম আর্থ সারফেসে, সেই আর্থ সারফেসটা সম্পর্কে আমাদের একটা ধারণা দরকার। কি রিগার্ডিং সেটা, সীমানা কতটা, যদি খুব বড় এরিয়া হয় তাহলে কোথায় তার গর্ত আছে, কোথায় উঁচু জায়গা আছে, কি আছে না আছে, এই পুরো এরিয়াটার সম্পর্কে একটা সম্যক ধারণা যদি কোনো সাবজেক্ট আমাকে দিতে পারে, বা কোনো সাবজেক্টকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করে আমি সেটা করতে পারি, সেটা হচ্ছে এই সাবজেক্টটা, সার্ভে। ওকে, তাহলে এবার যদি আমি সার্ভের কথাটাকে একটু আমাদের টেকনিক্যাল ডেফিনেশনের ভাষায় আসে, তাহলে বলা যেতে পারে সার্ভে ইজ দ্য, কি বলবো, দুটো বা ডিফারেন্ট পয়েন্টসের ওপরে, আর্থ সারফেসের ওপরে ডিফারেন্ট পয়েন্টসের মধ্যে, তাদের মধ্যে রিলেটিভ পজিশনগুলোকে বার করার একটা প্রসেস। তাহলে আমি যদি একটু হালকা করে লিখি, তাহলে কি হবে, এটা হচ্ছে একটা রিলেটিভ পজিশন বার করবার এটা একটা প্রসেস। কার না, ডিফারেন্ট পয়েন্টসের মধ্যে, ডিফারেন্ট পয়েন্টস অন আর্থ সারফেস।
এবার অন্যান্য জায়গায় তাহলে কি বলবে যে সমুদ্রের গভীরতা মাপতে কি আমরা সার্ভে করবো? দেখো অন্যান্য কিছু করতে, বাট আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের খুব মোটা কনসেপ্টে যদি বলি, আর্থ সারফেসের ওপরেই আমাদের সমস্ত কিছু কাজকর্ম হয়। সো উইল এমফাসাইজ দ্য হোল সার্ভে ইঞ্জিনিয়ারিং অন আর্থ সারফেস, আর্থ সারফেসের উপরে আমরা ফোকাস করছি। ওকে, তাহলে ব্যাপারটা কি হলো যে আর্থ সারফেসের ওপরে বিভিন্ন পয়েন্টগুলোর মধ্যে কি, তাদের মধ্যে কি পজিশনের কি কি রয়েছে, তাদের মধ্যে রিলেটিভ পজিশন কি কি রয়েছে, সেই জিনিসটাকে বার করা। ঠিক যেমন ওই যে বললাম একটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাটা আমি একটা ইউনিভার্সিটি তৈরি করতে চলেছি, তাহলে আমাকে কি জানতে হবে যে ফাঁকা জায়গাটার সীমানা কোনগুলো। এবার সীমানা জানতে গেলে তোমাকে প্রত্যেকটা ডিফারেন্ট পয়েন্ট, সেই পয়েন্টগুলোকে কানেক্ট করতে হবে, সেই পয়েন্টগুলোর পজিশনের সম্পর্কে তোমার একটা আইডিয়া লাগবে। তারপর মাঝখানের কতটা উঁচু বা নিচু, বুঝতে পেরেছো, বা কোথায় ডোবা আছে, কোথায় কি আছে, কোথায় হ্যান আছে ত্যান আছে, কোথায় বন আছে, কোথায় জঙ্গল আছে, কোথায় ফাঁকা জায়গা পড়ে রয়েছে। এই যে ডিফারেন্ট পজিশনস অন আর্থ সারফেস বা ডিফারেন্ট পয়েন্টস অফ আর্থ সারফেস, তাদের পজিশনগুলোকে একত্রিত করাটাই হচ্ছে আমাদের সার্ভে কাজ। তাহলে কি বলেছি, রিলেটিভ পজিশন ফাইন্ড আউট করতে হবে ডিফারেন্ট পয়েন্টসের অন আর্থ সারফেস, দ্যাট ইজ সার্ভে। ক্লিয়ার আশা করি? ওকে, আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে যে রিলেটিভ পজিশন কথাটার মানে কি, একটুখানি জিনিসটা আমরা না একটু লিটারেচার নিয়ে একটু ঘাঁটবো যে রিলেটিভ পজিশন কথার মানে কি, না লিটারেচার নয়, ম্যাথামেটিক্যালি বুঝবো। এনিওয়ে, রিলেটিভ পজিশন কেন বলা হয়েছে, শুধু কি বলা হতো না দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স মাপবো বা এই করবো বাট রিলেটিভ কথাটার মানে কি? রিলেটিভ কথাটা এই কারণেই বলা হয়েছে যে আমরা না সার্ভেতে, আমরা যেভাবে সার্ভেকে ব্যবহার করি সেখানে দুটো পয়েন্টের মধ্যে আমরা শুধুমাত্র রিলেটিভ পজিশনটাকেই কনসিডার করি, অ্যাকচুয়াল পজিশনটা না। ব্যাপারটা আমি তোমাকে একটুখানি বোঝাই। ধরো এটা আমার একটা গ্রাফ, ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এটা 0 0 বিন্দু। এই একটা পয়েন্ট আছে ধরো এ, তাহলে এ পয়েন্টের ধরে নাও আমি এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে ধরো কোঅর্ডিনেট, ঠিক আছে, এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে এর কোঅর্ডিনেট। এবার এটা একটা পয়েন্ট, এই পয়েন্টে যে এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট সেটা আমি কিসের রেসপেক্টে ধরেছি, এই যে আমার মানে হচ্ছে মূল রেখাগুলো রয়েছে তার যে পয়েন্ট 0 0 তার রেসপেক্টে আমি এই পয়েন্টটাকে ড্র করেছি। মানে এখান থেকে আমি এক্স দূরত্ব যাবো, এখান থেকে আমি ওয়াই দূরত্ব আসবো, তাহলে আমি পয়েন্টটা পাবো। মানে এই এ পয়েন্টের যে কোঅর্ডিনেট সেটা এই তার রেসপেক্টে, এই অ্যাক্সিস দুটোর রেসপেক্টে। এবার ধরো আমি আরেকটা পয়েন্ট কনসিডার করলাম, লেটস সে ইটস বি। এই যে বি পয়েন্টটা, এবার বি পয়েন্টটাকে আমরা দুটো ভাবে পজিশন দেখাতে পারি। একটা তো আমি একদম এই অ্যাক্সিসের রেসপেক্টে দিতে পারি, ধরো এই পজিশনটা ধরো x1, এখান থেকে ধরো আমি গেলাম, এটা হচ্ছে ধরো y1, এটা একটা ভাবে বলতে পারি। এই যে যখন বি কেও আমি এই পজিশনের সাপেক্ষে রিপ্রেজেন্ট করছি তখন আমি বলবো যে বি এর এটা অরিজিনাল পজিশন। বাট যদি আমি বি কে এর রেসপেক্টে বোঝাই, মানে বি এর পজিশনটা বলবার দুটো প্রসেস হতে পারে। একটা হতে পারে এই কোঅর্ডিনেটের রেসপেক্টে বলছি বি কোথায় আছে, যেটা যে x1 y1 এ আছে। আবার এটা না করে আমি এই এতেও একটা ছোট্ট কোঅর্ডিনেট বানিয়ে ফেললাম ধরো, তাহলে এই এ পজিশনের রেসপেক্টে বি কোথায় আছে সেটাও আমি বলতে পারি। ওকে, এই যে এর রেসপেক্টে বি কোথায় আছে যখন আমি এটা বলবো সেটাকে আমরা বলবো হচ্ছে বি এর রিলেটিভ পজিশন। ক্লিয়ার? আর যখন আমি বি কে এক্স্যাক্টলি এ কেও যে কোঅর্ডিনেটের রেসপেক্টে বলেছি, বি কেও যদি আমি সেই কোঅর্ডিনেটের রেসপেক্টেই বলি তখন আমি বলবো বি এর একটা অ্যাকচুয়াল পজিশন। বোঝা গেছে? তো আমরা সার্ভেতে না রিলেটিভ পজিশন নিয়ে কথা বলি। মানে ধরো আমি তোমাকে বলি যে ধরো তুমি একটা বাড়ি বানাচ্ছ, খুব সিম্পলভাবে উদাহরণ দিচ্ছি, তুমি ধরো একটা বাড়ি বানাচ্ছ, এবার তুমি কি চাইছো যে তোমার ওখানে হালকা ধরো একটু বর্ষাকালে একটু জলের প্রবলেম আছে, জল আটকে যায়, তাহলে তুমি চাইছো যে তোমার বাড়ির প্লিনটা যেন মোটামুটি তোমার গ্রাউন্ড সার্ফেস থেকে অ্যাটলিস্ট 4 ফিট থেকে 5 ফিট উপরে হয়, যাতে কোনো যদি জলও জমে তাহলে তোমার কোনো প্রবলেম না হয় গ্রাউন্ড ফ্লোরে। ঠিক আছে, তাহলে যদি তুমি 4 ফিট থেকে 5 ফিট চাইছো, এবার কি তুমি মিস্ত্রিকে কি বলবে যে আমার গ্রাউন্ড সার্ফেস থেকে, বা তুমি যে তোমার যে সিভিল ইঞ্জিনিয়ার ডিজাইন করবে বা তুমি নিজেই যেটা দেখবে, তুমি করবে কি গ্রাউন্ডের রেসপেক্টে 4 to 5 ফিট তুমি উঠছো। বুঝতে পেরেছো? তার মানে কি এবার ধরো তোমার বাড়িতেও জল জমে, আবার আমার বাড়িতেও ধরো জল জমে, আমারও জায়গার বাড়ির যে জায়গা সেখানেও জল জমে। এবার আমিও ওখানে ধরো 4 থেকে 5 ফুট উঁচুতে উঠছি, আমি ধরো আমার বাড়ি 4 থেকে 5 ফিট উঁচুতে করতে চাইছি, কিন্তু তোমার বাড়ির প্লিন্থ লেভেল যা হবে তুমি যদি অ্যাকচুয়াল হিসেবে দেখো, ঠিক
ঠিক আছে? ধরো আমাদের ভারতবর্ষের যে এমএসএল আছে তার রেসপেক্টে যদি দেখো, বা ওই জায়গাটার অ্যাকচুয়াল আরএল যদি তুমি কনসিডার করো, তাহলে দেখলো তোমার বাড়ির যে আরএল, দেখলো আমি ধরো তুমি হিলি এরিয়ায় আছো, আমি ধরো সমতলে আছি, তাহলে আমার বাড়ির আরএলের চেয়ে তোমার বাড়ির আরএল কিন্তু বেশি হবে। কেন বেশি হবে? দুজনেই তো আমরা গ্রাউন্ড সারফেস থেকে 4-5 ফিট উঠেছি। এই যে মিন সি লেভেল থেকে যখন আমি মাপছি দুজনেরটা, তখন সেটা ধরে নাও সেটা আমাদের অরিজিনাল আরএল বেরোচ্ছে। কিন্তু আমি শুধুমাত্র যখন আমার ক্ষেত্রে দেখছি লোকাল কোঅর্ডিনেটকে নিচ্ছি, আমার গ্রাউন্ড সারফেস থেকে 4-5 ফিট উঠছি, তুমি তোমার গ্রাউন্ড সারফেস থেকে 4-5 ফিট উঠছো। এই যে এইটা আমরা যে ধরলাম, এটা আমরা খুব একটা লোকাল কোঅর্ডিনেট, মানে ধরো এই এ পয়েন্টের রেসপেক্টে ধরলাম, মানে তোমার গ্রাউন্ড লেভেলের সাপেক্ষে ধরলাম, আমি আমার গ্রাউন্ড লেভেলের সাপেক্ষে ধরলাম। এইটাকে বলা হচ্ছে রিলেটিভ পজিশন। ফলে আমরা সার্ভেতে না বেঞ্চমার্ক হিসেবে যদি কোনো কিছু করার থেকে আমি করি, মিউনিসিপ্যাল লেভেলে করি, কিন্তু আমরা কিন্তু ম্যাক্সিমামটাই, বা বলা যেতে পারে একটা বড় পার্টও কিন্তু আমরা এই যে লোকাল কোঅর্ডিনেটকে ধরে করি, বা বলা যেতে পারে রিলেটিভ পজিশনকে ধরে করি। যদি বা মিনসি লেভেলের সাপেক্ষে যেটা করি সেটাও কিন্তু রিলেটিভ। এই যে তুমি ভাববে যে না ওটা তো অ্যাকচুয়াল পজিশনে তো আমরা মিনসি লেভেল থেকেও তো করি, অনেক ক্ষেত্রে বিএম কাজে লাগিয়ে আমরা করি না, সেই মিনসি লেভেলটাও কিন্তু আমার রিলেটিভ, সেটার প্রসঙ্গে আমি পরে যাচ্ছি। ঠিক আছে? অ্যাকচুয়াল যদি কোনো কিছু হয় তাহলে সেটা হতো কি বলতো, এই যে আমাদের আর্থের যে সেন্টার, সেই সেন্টার থেকে যদি আমরা কোনো কিছু মাপতাম তাহলে সেটা হতো অ্যাকচুয়াল। কেন কি আর্থ সারফেসও কিন্তু অ্যাকচুয়াল গোল নয়, এখানেও কিন্তু উঁচু নিচু আছে। ঠিক আছে? তো যাই হোক, সেই প্রসঙ্গে যাচ্ছি না। মধ্য কথা আমি যেটা বলতে চাইছিলাম, রিলেটিভ পজিশন মানে কি, মানে হচ্ছে আমার যে কোনো একটা জায়গার সাপেক্ষে আর একটা জায়গা কতটা উঁচুতে আছে, কতটা নিচুতে আছে, বা কত দূরে আছে, বা কত কাছে আছে, এই জিনিসটা মাপার জন্যই আমরা সার্ভেটাকে ইউজ করি, এবং রিলেটিভ পজিশন কথাটা এই কারণে এর মধ্যে ঢোকানো হয়েছে। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। এবার সার্ভে, এইটার মধ্যে আমরা না দুটো জিনিস মেনলি পড়ি। এই সার্ভেটার মধ্যে আমরা মেনলি দুটো জিনিস পড়ি, এবং এই দুটো টার্মিনোলজি আমাদেরকে বারবার চলে আসে। সেটা কি একটুখানি বলতে গিয়ে তোমরা যদি একটুখানি খেয়াল করো বা তোমরা জানো, সেটা হচ্ছে সার্ভের মধ্যে দু ধরনের সার্ভে করার দরকার পড়ে। দু ধরনের সার্ভে করার দরকার পড়ে। কি? এক হচ্ছে তোমার এই ধরো তোমার একটা এরিয়া, ঠিক আছে? এবার তুমি কি করছো, এই পয়েন্ট থেকে ধরো তুমি সার্ভে করা স্টার্ট করছো, তাহলে তোমাকে এখান থেকে এটা ডিস্টেন্স কত বার করতে হবে, এখানে তোমার পুরো এরিয়াটা সম্পর্কে সম্যক ধারণা দরকার। এখান থেকে ডিস্টেন্স বার করবে, এই ডিস্টেন্স বার করবে, এই ডিস্টেন্স বার করবে, এই ডিস্টেন্স বার করবে। ঠিক আছে? ধরো অ্যাঙ্গেল বার করলে যে এইটা প্লট করবে। এবার দেখা গেল তোমার এইখানে যে সারফেসটা আছে সেখানে তোমার একটা উঁচু টিলা আছে, এইখানে মাঝখানে এই তোমার এই এরিয়াটার মাঝখানে উঁচু একটা টিলা আছে। তাহলে তোমাকে এটাও বার করতে হবে যে এই টিলার যে উচ্চতাটা সেটা পুরো সারফেসের থেকে কতটা উঁচুতে, এটাও তোমাকে বার করতে হবে। ওকে, তাহলে সার্ভে করতে গেলে আমাদের দুটো প্লেনে খেলাটা খেলতে হচ্ছে। ঠিক আছে? যে একটা হচ্ছে হরাইজন্টাল প্লেনে, এই হরাইজন্টাল প্লেনে একটা খেলা খেলছি, সেইটাকে আমরা সাধারণ নামে বলি সার্ভে করা। আর আরেকটা খেলা খেলি, সেটা হচ্ছে কি ভার্টিক্যাল প্লেন, অর্থাৎ এই মাটির থেকে এটা কত উঁচুতে আছে, বা এটার থেকে এটা কত নিচুতে আছে। ঠিক আছে? বুঝতে পেরেছো? মানে হাইটের কনসেপ্ট যখনই আসে, এই যে বললাম আমি গ্রাউন্ড সারফেস থেকে আমি 4 ফিট উপরে আমার বাড়ি করবো, প্লেন লেভেল করবো। ঠিক আছে? তাহলে এই যে গ্রাউন্ড সারফেসের রেসপেক্টে আমি 4 ফিট উঠলাম, এই যে একটা ভার্টিক্যাল হাইট, ভার্টিক্যাল কনসিডারেশনের ব্যাপারগুলো আসছে, এইটাকে যে নামের মধ্যে বা যেই কি বলবো যেটার বা যেই নাম দিয়ে এটাকে করা হয় সেইটাকে বলা হয় লেভেলিং। ঠিক আছে? তাহলে দেখো পুরো জিনিসটা বেসিক্যালি কিন্তু সার্ভে। এবার সার্ভেটাই করার প্রসিডিওর হিসেবে দুটো ভাগে বা দুটো নামে আমরা তাকে ডাকি। একটা ডাকি হচ্ছে প্লেন সার্ভে, যখন সেটা হরাইজন্টাল প্লেনে হয়, মানে এখান থেকে ওটার ডিস্টেন্স কত, ওখান থেকে এটার ডিস্টেন্স কত, হ্যাঁ এখান থেকে ওটা কোন অ্যাঙ্গেলে আছে, যখন এই হরাইজন্টাল প্লেনেই হবে, মানে এই হরাইজন্টাল প্লেনেই সমস্ত কিছু কাজকর্ম ঘটবে, তখন সেটাকে আমরা প্লেন সার্ভে বলি। আর যখন ভার্টিক্যাল প্লেনে কিছু আসবে, এটা হচ্ছে কত হাইট হচ্ছে, ওটা কত ডাউনে আছে, এই সব জিনিসগুলো যখন কনসিডারেশনের মধ্যে আসবে, দেন ইট উইল বি কল্ড অ্যাজ লেভেলিং, বাট বোথ আর আন্ডার দিস সার্ভে। তাহলে সার্ভেকে আমরা ফার্দার ক্লাসিফাই করতে পারি
একটা হচ্ছে সার্ভে অ্যান্ড একটা হচ্ছে লেভেলিং। ওকে, ক্লিয়ার? সার্ভে আর লেভেলিং এর মধ্যে পার্থক্য বুঝে গেলে, সার্ভে যখন হরাইজন্টাল প্লেনে হবে তখন সেটা সার্ভে, যখন ভার্টিক্যালি আমি কিছু করব তখন সেটা হয়ে যাবে লেভেলিং। ওকে, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে ব্যাপার। এবার সার্ভে করতে গিয়ে কি কি জিনিস লাগে সেটা আগে আমরা একটা পড়ি, বা আমরা সার্ভে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কি কি পড়বো তার যদি একটা ছোট্ট একটা যদি ধারণা নিই তাহলে একটুখানি সেটাকে একটু প্রথমে বুঝে নাও। প্রথম কথা হচ্ছে যে আমরা সার্ভে করব। ওকে, মানে আমরা একটা জায়গার সার্ভে করব। ক্লিয়ার? আচ্ছা, সেটা আমাদের উদ্দেশ্য একটা বড় ধরো প্লেস আছে, ওই যে ধরো বললাম যেখানে আমি ইউনিভার্সিটি করব, একটা বড় প্লেসের মধ্যে আমি একটা সার্ভে করবো। ক্লিয়ার? তাহলে আমাদের উদ্দেশ্য ফিক্সড, এই এরিয়াটার সম্পর্কে আমাদের সম্মুখ একটা জিনিস দরকার। তো এইটা করবার জন্য আমাদের কি লাগে? প্রথমে লাগে হচ্ছে কিছু ইনস্ট্রুমেন্ট লাগে, ওকে, কিছু ইনস্ট্রুমেন্ট লাগবে এটা করবার জন্য। ওকে, প্লাস কি লাগে? এর সাথে কিছু থিওরি লাগে, কিছু ইনস্ট্রুমেন্ট লাগে আর কিছু থিওরি লাগে। তুমি তো ইনস্ট্রুমেন্টটা তো ডেফিনেটলি ইনস্ট্রুমেন্টটা কিছু থিওরির ওপর দাঁড়িয়েই বানানো হয়, ঠিক আছে? বা বলতে পারো যে থিওরিটা প্রথমে আমরা মাথার মধ্যে চোখে নিই, তারপর সেই থিওরিটাকে মাথায় ইমপ্লিমেন্ট করার জন্য আমরা একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি। ওকে, ঠিক আছে। যেমন ধরো আমি একটা টেপ বা একটা পাতি কথা, তুমি যে আমরা যে ফিতেগুলো ফিতে যে ইউজ করি মাপার জন্য কিছু, সেটা একটা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? বাট সেই ইনস্ট্রুমেন্টটা আমাদের মাথার মধ্যে কি ছিল যে আমরা একটা ডিস্টেন্স মাপবো, তার জন্য মিটার স্কেলের একটা আমি ফিতে বানালাম দিয়ে তারপর সেটা দিয়ে আমি মাপলাম। ওকে, দ্যাট মিনস ইনস্ট্রুমেন্ট ইজ বেসিক্যালি রিপ্রেজেন্টেশন অফ থিওরি, বা বোথ আর কোরিলেটেড। বা দরকার কি? আমার ইনস্ট্রুমেন্ট দরকার আর একটা থিওরি দরকার টু কাম আউট এবং এই দুটোকে ইউজ করে কি হবে? একটা অ্যাপ্লিকেশন হবে। দুটো করে ইউজ করে কি হবে? একটা অ্যাপ্লিকেশন হবে। ক্লিয়ার? তাহলে আমাদের সার্ভে ইঞ্জিনিয়ারিং আমরা যে পড়াশোনাটা করবো না, তারা কিন্তু এই তিনটে জিনিসকে নিয়ে করবো। মানে প্রথমে বলতে পারো যে আমরা একটুখানি থিওরি জানবো, কি থিওরির উপর বেস করে করব, বা বলা যেতে পারে আমরা ইনস্ট্রুমেন্টের বেসিসেও জানবো। মানে থিওরি একটুখানি পড়বো, তার সাথে সাথে এক একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার কি কি প্রসেস আছে, বা বলতে পারো যে ইনস্ট্রুমেন্টের ওপর দাঁড়িয়েও আমরা পড়ব। ঠিক আছে? মানে ধরো আমি বলছি আমি একটা এলাকার আমি হরাইজন্টাল ম্যাপিং করবো, ধরো, ঠিক আছে? ওই যে বললাম আমার যেখানে ইউনিভার্সিটি হবে সেইটার আমি পুরো একটা ম্যাপ বানাবো। তো প্রথমে তারপরে তো আমি সেখানে ফার্দার এগোবো। সেই ম্যাপ বানাতে গিয়ে আমি অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট হতে পারে, প্রত্যেকটা এক একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি এক রকমভাবে কাজ করতে পারি, ঠিক আছে? তাহলে ওই ধরো আমি সাপোজ টু বি ধরো আমি ইউজ করছি হচ্ছে থিওডোলাইট। তো থিওডোলাইট ব্যবহার করার একরকম থিওরি আছে, বা আমি ধরো কম্পাস ব্যবহার করছি, তার একটা থিওরি আছে। আমি প্লেন টেবিল ব্যবহার করি, তার একটা থিওরি আছে বা একটা প্রসেস আছে, যে প্রসেসের উপর আমরা করবো। সো ইনস্ট্রুমেন্ট অ্যান্ড থিওরিকে কোলাবোরেশন করে আমাদের মেনলি প্রসেসগুলো পড়া হবে। আমাদের সাবজেক্টগুলো ওরকম করেই পড়বে, ওইভাবে চ্যাপ্টারগুলো এগোবে, চেইন সার্ভে, কম্পাস সার্ভে, থিওডোলাইট সার্ভে, এরকম করে এগোবে। আর নেক্সট তারপরে এগুলো শিখে নেওয়ার পর আমরা কিছু স্পেশাল অ্যাপ্লিকেশন পড়বো। একটা ধরো কার্ডকে কী করে সেট করব, ঠিক আছে? আমরা কেউ থাকার ভলিউম কী করে, ম্যাটেরিয়ালের ভলিউম কী করে, ধরো আমি কোথাও ফিলিং জোন হচ্ছে, কোথাও কাটিং জোন হচ্ছে, রোড বানাতে গিয়ে সেই ভলিউম সেই ম্যাটেরিয়ালের ভলিউম কী করে ক্যালকুলেশন করব, এইগুলো চলে আসবে আমার অ্যাপ্লিকেশন পার্টে। ঠিক আছে? তাহলে সার্ভে পড়তে গেলে আমাদেরকে ইনস্ট্রুমেন্ট থিওরিটাকে বলতে পারো একদম কোরিলেট করে বা সাইমেন্টেনিয়াসলি পড়ে যেতে হবে, তারপরে আমরা অ্যাপ্লিকেশন করব। ঠিক আছে? এই গেল হচ্ছে আমাদের সার্ভে। আচ্ছা, এবার আমরা সার্ভের একটু ভেতরে ঢুকি। প্রথমেই চলে আসি সার্ভের কতগুলো ভাগ আছে, ঠিক আছে? এই ভাগের নোমেনক্লেচারগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে এমসিকিউ পরীক্ষার জন্য। কিসের বেসিসে ভাগ হচ্ছে এগুলো নিয়ে অত মাথা কামানোর দরকার নেই। এক একটা বইয়ে এগুলোকে ভাগগুলোকে এক রকম করে দেখানো হয়েছে, এক একটা লেকচার শুনবে এক রকম করে বলা হয়েছে। সো কিসের বেসিসে ভাগ হয়েছে ডাজন্ট রিকোয়ার, ভাগগুলো কি এটা রিকোয়ার। ওকে,
ভাগগুলো নিয়ে ভালো করে মাথায় করো। তো প্রথমে যে আমরা ভাগটা করি সেটাকে আমরা অ্যাকুরেসি রেসপেক্টে ভাগ বলতে পারি, ঠিক আছে, বা অ্যাকুরেসি রেসপেক্টে বলতে পারি। সেটা কি, একটা হচ্ছে প্লেন সার্ভে আর একটা হচ্ছে জিওডেটিক সার্ভে। এটাকে আমরা বলি অ্যাকুরেসির ওপরে ভাগ। দেখো এটা কোন পার্টের পড়াশোনার মধ্যে চলছে, এটা বেসিক্যালি হচ্ছে ওই যে ইনস্ট্রুমেন্ট আর থিওরিকে আমরা ইউজ করবো বলছি না, বুঝতে পারছো তো। এবারে ইনস্ট্রুমেন্ট আর থিওরি দিয়ে অনেক রকমভাবে সার্ভে করা হয়, কেন কি অনেক রকম ইনস্ট্রুমেন্ট আছে, অনেক রকম থিওরি আছে, তার বেশি অনেক রকমভাবে সার্ভে করা যেতে পারে। তাহলে এই যে সার্ভে যে আমরা করব সেগুলো কত ধরনের হতে পারে, কি কি ভাবে হতে পারে, কি কি অ্যাসপেক্টে হতে পারে, সেই জায়গাগুলোকে আমরা আজকে একটু পড়ব। তার মধ্যে একটা অ্যাসপেক্ট হচ্ছে অ্যাকুরেসি হতে পারে, যে আমি কীরকম অ্যাকুরেসি আমার সার্ভেতে চাইছি, তার রেসপেক্টে এরকম ভাগ, এইরকম এই দুটো ভাগে সার্ভে করা যেতে পারে। এবার আমি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করছি তার বেসিসে অনেক রকম সার্ভে করা যেতে পারে, বুঝতে পারছো তো। কোথায় করছি তার বেসিসে অনেক ধরনের সার্ভে করতে পারি। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা কিন্তু আমরা এখন পড়ছি। তো আমরা অ্যাকুরেসির কনসেপ্ট যখন আসে তখন আমরা প্লেন সার্ভে করতে পারি, জিওডেটিক সার্ভে করতে পারি। এই জিনিসটার দরকার কেন পড়লো, এই ভাগটার বেসিক্যালি দরকার কেন পড়লো? দরকার এই কারণে পড়লো যে আমরা জানি যে পৃথিবী গোল। আমি দারুণ গোল এঁকেছি, যাই হোক, এনিওয়ে আমরা কি জানি পৃথিবী গোল। কি সত্যি কি পৃথিবী গোল? না, পৃথিবী গোল নয়। ওকে, পৃথিবী গোল নয়, বাট আমরা সার্ভেইং এর জন্য ওকে ধরে নিই যে পৃথিবী একটা গোলক, কমপ্লিট স্ফিয়ার। ওকে, এটা আমরা একটা অ্যাভারেজ ধরে নিই। অ্যাকচুয়ালি পৃথিবী এই উঁচু আছে, এখানে গর্ত আছে, ঠিক আছে, এখানে আবার উঁচু আছে, এখানে গর্ত আছে, এরকম। বাট আমরা আমাদের সুবিধার জন্য, ঠিক আছে, ধরে নিই কি যে পৃথিবী একটা কমপ্লিট গোলক বা স্ফিয়ার, ঠিক আছে, এবং এর রেডিয়াস সম্ভবত আমার যত মনে পড়ছে 6370 কিলোমিটার। দেখে নিও একটু, আমি যদি ভুল বলে থাকি, এনিওয়ে, ঠিক আছে, তার একটা রেডিয়াস আছে। এই যে পৃথিবী, এই পৃথিবীর এই যে আমি স্ফিয়ারটা যে কল্পনা করেছি, ঠিক আছে, এই যে স্ফিয়ারটা যে আমি কল্পনা করেছি, যদি বা বেসিক্যালি আমার পৃথিবী এবড়ো খেবড়ো উঁচু নিচু আছে, বাট আমরা এই যে একটা কল্পনা করেছি, এইটা ধরো ভারতবর্ষ এখানে আছে, ধরো এখানে ভারতবর্ষ আছে সাপোজ টু বি। তাহলে ভারতবর্ষের এই যে আমি স্ফিয়ারটা যে উপরিতলটা যে কল্পনা করছি, ঠিক আছে, এই উপরিতলটাকে বলে আমি এখানে বলি যে মিন সি লেভেল। মানে ভারতবর্ষের সমস্ত ক্যালকুলেশন, এই পৃথিবীকে যখন একটা স্ফিয়ার কল্পনা করছি, সেই গোলকের যে উপরিতল হবে, সেই উপরিতলের লেভেল যেটাকে আমি ধরছি সেটা হচ্ছে এমএসএল, ঠিক আছে, সেটাকে আমি 0 ধরছি। মানে ধরো কেন্দ্র থেকে সাপোজ টু বি এইটার হাইট ধরো 6300, ধরো 70, তো আমি এটা অ্যাভারেজ ধরেছি, ধরো সাপোজ টু 800, 6380, ধরো এখানে 6300 আছে, ধরো ভারতবর্ষ একটু উঁচুতে আছে, 6300 আছে, কোথাও একটু কম আছে, যাই কেন। তো এই যে আমি জায়গাটাকে যে আমি ধরবো যখন, ওকে, তো সেইটাকে আমি অ্যাকচুয়ালি বলবো এমএসএল বা মিন সি লেভেল। ওকে, এবং ওটাকে আমি তখন 0 ধরব। সেই কারণে এমএসএলকে আরও একটা নামে ডাকা হয়, কি নামে? জিরো এলিভেশন লেভেল, ঠিক আছে। মানে ওই জায়গাটাই হচ্ছে আমার, এই যে পৃথিবীকে আমি একটা স্ফিয়ার ধরলাম, সেই স্ফিয়ারের উপরিতল। এবার স্ফিয়ারের উপরিতল থেকে আমি কত ওপরে উঠছি, যদি ওপরে উঠি তাহলে প্লাস আরএল প্লাস 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 হয়ে যাবে, 10 মিটার উপরে উঠলে 10 হবে, 20 মিটার উপরে উঠলে 20 হবে, আবার যদি নিচে নামি তাহলে -10 হবে, -20 হবে, ঠিক আছে। তাহলে এই যে স্ফিয়ারের যে উপরিতল, সেটা ভারতবর্ষের কাছে আমরা সমুদ্রের ওই মুম্বাইয়ের যে রয়েছে সেখানকার সমুদ্রের প্লাস 90 ইয়ার্স এরকম একটা টাইম আছে, টাইম পিরিয়ডে মোটামুটি অ্যাভারেজ সি লেভেলটাকে কনসিডার করি, সেটাকেই আমরা ধরে নিয়েছি মিন সি লেভেল, সেটাকে আমরা ধরে নিয়েছি ভারতবর্ষের জন্য 0। এইবার তার চেয়ে কোনো জায়গায় যদি নিচের দিকে থাকে তাহলে মাইনাসে হবে তার আরএল, যদি কোনো জায়গায় উপরে থাকে তাহলে প্লাসে হবে আরএল। ওকে, ঠিক আছে।
তাহলে এই হচ্ছে আমার ব্যাপার। এবার ঘটনা হচ্ছে যে যেহেতু পৃথিবী গোলক, ওকে, পৃথিবী যেহেতু গোলক, এবার গোলক হওয়ার জন্য কি হয়, ধরো যখন আমরা একটা বড় বড় জায়গা জুড়ে যখন আমরা একটা সার্ভে করব, যখন একটা অনেক বড় জায়গা জুড়ে সার্ভে করব, তখন কি হবে, ধরো তুমি এই জায়গাটার হাইট, ধরো এই জায়গাটায় এখানে তুমি একটা সাপোজ তুমি একটা পিলার করলে, ঠিক আছে, সেই পিলারটার তোমার এখানে একটা হাইট হলো, ক্লিয়ার। এবার তুমি এইখানে গিয়ে একটা পিলার বানালে, ওকে, এবার তুমি এখান থেকে এটা সমান করে ধরো দেখছো, সমান এমন কিছু একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করলে, কি ইনস্ট্রুমেন্ট ইউজ হলে এগুলো আমরা পরে পড়বো, তাহলে তুমি এমন কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করলে যে একদম এটার একদম আমি সোজা একদম প্যারালাল করে, বা বলতে পারো এটার একদম হরাইজন্টাল লাইন টানলাম, তো দেখা যাবে কিছুটা দূরে গিয়ে এখানে যে লাইন করার পরে এখান থেকে ধরো তুমি আর একটা পিলার করে দেখলে এই পিলারটার হাইট ছোট হয়ে যাচ্ছে। কেন হবে? বিকজ আর্থ একটা রাউন্ড সারফেস আছে, আর্থ একটা রাউন্ড সারফেস আছে। যদি আর্থ রাউন্ড সারফেস না হয়ে যদি ফ্ল্যাট হতো, এরকম যদি ফ্ল্যাট হতো, তাহলে কি হতো, তাহলে এখানে যে হাইট একটা পিলার করতে সেম হাইট যদি কনসিডার করতে, এখানে এসেও সেই পিলারের হাইট কিন্তু সেমই হতো। বাট অ্যাজ আর্থ ইজ নট ফ্ল্যাট, আর্থ ইজ রাউন্ড, সেই জন্য কি হচ্ছে, আর্থের কার্ভেচারটাকে কিন্তু কনসিডার করার কখনো কখনো দরকার পড়ে যাচ্ছে। কখন দরকার পড়ে যাচ্ছে? যখন তোমার সার্ভে করার এরিয়া অনেকটা বড়, ক্লিয়ার। সো যখন এরিয়া অনেক বড় হয়ে যাবে তখন সার্ভের ধরনকে একটু চেঞ্জ করতে হবে। কিসের জন্য? এই অ্যাকুরেসিটা পাওয়ার জন্য, ঠিক আছে। নইলে কি হবে, যদি অনেক বড় এরিয়া ধরে করছো আর তুমি অ্যাকুরেসি কনসিডার করছো না, তাহলে হয়তো তুমি এখান থেকে প্যারালাল টেনে ভাববে যে এখানে এটার হাইটের সমান হবে, কিন্তু এগুলো না, হচ্ছে না। সো টু মেক ইট অ্যাকুরেট, আমাকে বড় জায়গায় যখন সার্ভে করবো তখন কিন্তু আমাকে আর্থের কার্ভেচারটাই কনসিডার করতে হবে। এই আর্থের কার্ভেচারকে কনসিডার করে যে সার্ভে হয় সেটাকে বলা হয় জিওডেটিক সার্ভে। আর আর্থের কার্ভেচার কনসিডার না করে যে সার্ভে হয় সেটাকে বলা হচ্ছে প্লেন সার্ভে। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে আমরা যদি দুটোর কিছু কিছু পয়েন্ট লিখি তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে। আমি প্লেন সার্ভে লিখলাম এখানে, আর এখানে লিখলাম আমি জিওডেটিক সার্ভে। তাহলে প্লেন সার্ভেতে কি আছে? আর্থ কার্ভেচার কনসিডার করা হচ্ছে না, কিন্তু এখানে কনসিডার করা হচ্ছে জিওডেটিক সার্ভেতে। আচ্ছা, এখানে আমি কি বললাম যে আমার প্লেন সার্ভেতে এরিয়াকে কম হতে হবে। কতটা কম হতে হবে? এইটা কিন্তু অবশ্যই মাথা রাখবে, 250 কিলোমিটার স্কোয়ারের যেন কম হয়। প্লেন সার্ভের ক্ষেত্রে যে এরিয়া আমি কনসিডার করব দ্যাট শুড বি লেস দ্যান 250 কিলোমিটার স্কোয়ার। কত? 250 কিলোমিটার স্কোয়ারের যেন কম হয়। জিওডেটিক সার্ভেতে অবশ্যই গ্রেটার দ্যান যেন 250 স্কোয়ার কিলোমিটার হয়। কেন? বুঝতেই পারছো, এরিয়া যখনই বড় হয়ে যাবে তখনই আর্থ কার্ভেচার কনসিডার করাটা দরকার হয়ে পড়বে। কিসের জন্য? অ্যাকুরেসির জন্য। ক্লিয়ার? ওকে, তাহলে এই গেল, এটা হচ্ছে। আচ্ছা, এইখানে প্লেন সার্ভের ক্ষেত্রে আমার যে ট্রায়াঙ্গেল হবে সেটা প্লেন ট্রায়াঙ্গেল হবে, মানে একটা আমার হরাইজন্টাল সার্ফেসের উপরে আমি একটা ট্রায়াঙ্গেল কনসিডার করলাম, ঠিক আছে, সেটা প্লেন ট্রায়াঙ্গেল হবে। কিন্তু জিওডেটিক সার্ভেতে যখন আমি ওরকমই একটা ট্রায়াঙ্গেল কনসিডার করব, এটা কিন্তু ওরকম প্লেন ট্রায়াঙ্গেল হবে না। যেহেতু আর্থের কার্ভেচার কনসিডার করছি, তখন এখানে যে ট্রায়াঙ্গেল হবে সেটাকে আমরা বলি স্ফিয়ার ট্রায়াঙ্গেল। কি না? স্ফিয়ার ট্রায়াঙ্গেল হবে। ক্লিয়ার? তাহলে এইগুলো হচ্ছে মোদ্দা কথা। কারণ কি, এটা ইন্টারভিউ বলো, অনেক সিম্পল কোয়েশ্চেন বলো, এটা কিন্তু বারবার জিজ্ঞেস করে এই প্লেন সার্ভে জিওডেটিক সার্ভে, এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নাও। ক্লিয়ার? আশা করি বুঝে গেছো। ঠিক আছে, এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের ওপর দাঁড়িয়ে কত ধরনের সার্ভে হয়। ওকে, ইনস্ট্রুমেন্টের ওপর দাঁড়িয়ে কত ধরনের সার্ভে হয়। অন দ্য বেসিস অফ ইনস্ট্রুমেন্ট,
দেখো ইনস্ট্রুমেন্ট অনেক বেরোয়, মানে অলরেডি অনেক রয়েছে আজকের ডেটে, আবার আপকামিং ডেজে আরও নতুন নতুন ইনস্ট্রুমেন্ট বেরোবে। সো ইনস্ট্রুমেন্টের ওপর দাঁড়িয়ে সার্ভে অনেক ধরনের হতে পারে। অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আমি জানি না, তো তোমরা জানো না বা অনেকে জানে না। আবার নতুন ইনস্ট্রুমেন্ট ইনোভেশন হচ্ছে, ঠিক আছে। ফলে বাট আমরা কি কি জিনিস জানবো, আমরা জানবো মোটামুটি আমাদের সিলেবাসে যে ইনস্ট্রুমেন্টগুলোকে নিয়ে আমাদেরকে পড়তে হবে সেই ইনস্ট্রুমেন্টের কথাগুলো কিন্তু আমাকে জানতে হবে। সেগুলোর মধ্যে কি কি আছে, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে চেন সার্ভে। চেন, বুঝতে পারছো, চেন সার্ভে মিনস চেন দিয়ে করা হবে সার্ভে। 2 নম্বর কি, কম্পাস সার্ভে, মানে আমরা কম্পাস ইউজ করে করব সার্ভে। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে প্লেন টেবিল সার্ভে। প্লেন টেবিল সার্ভে, ঠিক আছে। 4 নম্বর কি, থিওডোলাইট সার্ভে। 5 নম্বর কি, ট্যাকিওমেট্রিক সার্ভে। ট্যাকিওমেট্রিক সার্ভে সার্ভে, ঠিক আছে, ওকে। তো মূলত এই কটা ইনস্ট্রুমেন্ট আমাদের মোটামুটি জানলেই মোটামুটি আমাদের হয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও টোটাল স্টেশন আমরা খুবই ইউজ করে এসে বলে দিচ্ছি, টোটাল স্টেশন সার্ভে। তখন বলেছি দাদা টোটাল স্টেশন তো আজকাল এত ইউজ হয়, বাট তুমি কিছু বললেই না টোটাল স্টেশন সম্পর্কে। টোটাল স্টেশন সার্ভে, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এই কটা ইনস্ট্রুমেন্ট ইউজ হয় এবং এই কটা ইনস্ট্রুমেন্টের নাম অনুসারে সার্ভেগুলো হয়েছে। এখানে চেন ইউজ করে করা হয় বলে চেন সার্ভে, কম্পাস ইউজ করে করা হয় বলে কম্পাস সার্ভে, প্লেন টেবিলকে ইউজ করে করা হয় প্লেন টেবিল সার্ভে, থিওডোলাইট সার্ভে। এবার এগুলো কি, এর ডিটেলিং আমরা যখন পড়তে যাব, এগুলোতে কী কীভাবে করা হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো। বাট আমরা একটা হালকা আইডিয়া আমি তোমাদেরকে দিয়ে রাখি, বা তোমরা জানোই চেন সার্ভিসের মূলত আমরা হরাইজেন্টাল ডিস্টেন্স বার করি, মূলত হরাইজেন্টাল ডিস্টেন্স বার করি, ঠিক আছে। বা বলা যেতে পারে হরাইজেন্টাল প্লেনেই জিনিসপত্র করা হয়, ঠিক আছে, হরাইজেন্টাল প্লেনে। আচ্ছা, বা বেসিক্যালি হরাইজেন্টাল ডিস্টেন্স বার করে। কম্পাস সার্ভে, কম্পাসের কাজও তাই, হরাইজেন্টাল প্লেনেই কাজ হয়, কিন্তু এখানে কি হয়, অ্যাঙ্গেল বার করা যায়। উই ইউজ ইট ফর ডিটারমিনেশন অফ অ্যাঙ্গেল বলো, বা আমাদের এখানে বিয়ারিং বলা হয় সার্ভের ভাষায়। সো ওকে, প্লেন টেবিল হচ্ছে এমন একটা সার্ভে যেখানে কি বলবো, মানে তুমি ফিল্ডেকে সার্ভেও করছো, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার তার রিগার্ডিং ড্রয়িংও সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে প্লেন টেবিল সার্ভে। থিওডোলাইটকে তো আমরা ইউনিভার্সাল ইনস্ট্রুমেন্ট বলি পড়ার ভাষায়, তো মিনস এখান থেকে সব কিছুই করা যায়। ট্যাকিওমেট্রিক, এটাও একটা যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি ডিস্টেন্স মেজার করতে পারি ইউজিং অপটিক্যাল, আমাদের যে থিওরিগুলো আছে তার বেসিসে দাঁড়িয়ে আমরা ডিস্টেন্স বার করতে পারি। টোটাল স্টেশন দিয়েও সব হয়। টোটাল স্টেশন ইজ এ ভেরি, মানে এখন আজকের দিনে খুব ইউজ করা হয় একটা ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে আমরা হরাইজেন্টাল ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্টেন্স, অ্যাঙ্গেল সব মাপা হয়। ওকে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি ইনস্ট্রুমেন্টকে ইউজ করে কতগুলো সার্ভে করা হয় তার এটা একটা কনসিডারেশন। ওকে, এবার আমরা একটুখানি সার্ভে থিওরি নিয়ে বলি। ওকে, ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমরা জেনে গেলাম, সার্ভে কিসের জন্য করতে হয় সেটা জানলাম। তাহলে কী কী জানলাম, সার্ভে কী জিনিস সেটা জানলাম, সার্ভে কিসের জন্য করব, ঠিক আছে, সেটা জানলাম। ডিফারেন্ট পজিশন বার করার জন্য একটা ম্যাপ বানাতে হবে, এটা এসব করতে হবে, ঠিক আছে। সার্ভেকে অ্যাকুরেসি রেসপেক্টে কী কী বেসিসে করা হয় সেটা জানলাম। আচ্ছা, ইনস্ট্রুমেন্টের উপর দাঁড়িয়ে কীভাবে সার্ভেকে ভাগ করা হয় সেটা জানলাম। ওকে, এবার সার্ভে কী কী থিওরির ওপর দাঁড়িয়ে করা হয় সেটা আমি বলবো। তার আগে একটা জিনিস বলে রাখি, আরও কিছু কিছু সার্ভে আছে যে নোমেনক্লেচারগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে, আমি একটু একটু করে সামান্য বলে দিই। সেটা হচ্ছে টপোগ্রাফিক সার্ভে। সার্ভে আরও কিছু ধরন হয়। টপোগ্রাফিক সার্ভে, এখান থেকে না ছোটো ছোটো কোয়েশ্চেন চলে আসে। টপোগ্রাফিক সার্ভে, টপোগ্রাফিক সার্ভে কথাটা বাকি কথা মানে হচ্ছে, ধরো তুমি ওপর থেকে দেখছো, হ্যাঁ, তুমি একটা কোনো জায়গাকে ধরো ওপর থেকে দেখছো, তাহলে ওপর থেকে যখন দেখবে তখন তুমি কী কী জিনিস দেখতে পাবে, তুমি ন্যাচারাল যে জিনিসগুলো আছে ওই জায়গায়, বন কোথায় আছে, কোথায় জঙ্গল আছে, কোথায় পুকুর আছে, কোথায় নদী আছে, এগুলো দেখতে পাবে। তার সাথে সাথে কী দেখতে পাবে, তার সাথে সাথে তুমি কোথায় ওখানে টাউন আছে, কোথায় ভিলেজ আছে, কোথায় তুমি একটা স্ট্রাকচার বানিয়েছো, তুমি এগুলো দেখতে পাবে। তো টপোগ্রাফি মিনস হচ্ছে এরকম একটা টপোগ্রাফি সার্ভে করার পর যে তুমি সিটটা বানাবে বা যে ম্যাপটা বানাবে, সেই ম্যাপের মধ্যে আমার কি থাকবে, ন্যাচারাল
ভালো করে এটা মনে রাখবে। হ্যাঁ, ন্যাচারাল যে অবজেক্টসগুলো, ন্যাচারাল যে অবজেক্টস বা থিংস যেগুলো আছে সেগুলো তো তুমি পাবে, প্লাস ম্যানমেডও জিনিস দেখতে পাবে, ম্যানমেড জিনিসও তুমি দেখতে পাবে। তাহলে টপোগ্রাফিক সার্ভে হচ্ছে, মানে আমি এভাবে মনে রাখতাম টপোগ্রাফি মিনস হচ্ছে আমি টপ থেকে দেখছি পাতিকথা, তাহলে দেখলে আমি কি কি পাবো, ন্যাচারাল জিনিসও দেখতে পাবো অ্যাজ ওয়েল অ্যাজ আমি ম্যানমেড জিনিসও দেখতে পারবো। সো টপোগ্রাফিক সার্ভে ইজ দ্য সার্ভে, বা এই সার্ভে করার পর যে ম্যাপ তৈরি সেখানে আমি ন্যাচারাল জিনিসও দেখতে পাবো অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানমেড জিনিসও দেখতে পাবো, সেটা হচ্ছে টপোগ্রাফি। টপোগ্রাফিক সার্ভের মধ্যে আমার কী কী থাকবে, কোথায় টাউন আছে, কোথায় ইয়ে আছে, পাতিকথা তুমি যদি গুগল ম্যাপে যদি দেখো, হ্যাঁ গুগল ম্যাপে স্যাটেলাইট মোডে যদি দেখো, তাহলে সেটা ধরুন একটা টপোগ্রাফিক সার্ভে সিট হলো, বুঝতে পেরেছো? ওকে। 2 নম্বর হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে। ক্যাডাস্ট্রাল সার্ভে, এইটা ক্যাডাস্ট্রাল সার্ভেটা মানে কি জানো তো, এটা বেসিক্যালি হচ্ছে সীমানা নির্ণায়ক সার্ভে, মানে বাউন্ডারি বার করাটা হচ্ছে এর মূল কাজ। ঠিক আছে, বাউন্ডারি মিনস হচ্ছে কোনটা কার বাউন্ডারি, যেমন আমরা অটো ক্যাড ইউজ করি, ক্যাড মিনস মানে হচ্ছে বুঝতে পারছো, ইটস বেসিক্যালি বাউন্ডারি। আমরা বিল্ডিং এর প্ল্যান করছি, মানে কোন রুমের কতটা বাউন্ডারি, কোনটা কি, উই আর ওয়ার্কিং অন বাউন্ডারি। সো সীমানা বার করার জন্য আমরা যেটা করব সেটাকে বলা হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে। ধরো তোমার একটা প্লট আছে, পাশে আর একটা প্লট আছে, তার পাশে আর একটা প্লট আছে, 3 জন মিলে আমরা একটা সার্ভে করলে, তুমি সার্ভে করে প্লট কোনটা, তার কতটা এরিয়া, পুরো তার কোনটা কার সীমানা যাচ্ছে। সাধারণত আমরা বাড়ি করতে গিয়ে যাদের যাদের ফ্ল্যাটে নয় আর কি, যাদের এমনি এমনি বাড়ি আছে, সেখানে দেখো না পাশের প্রতিবেশীর সাথে কখনো কখনো জমি নিয়ে বিবাদ লাগে, তখন কি করি আমরা আমিন ডাকি, ঠিক আছে, দেশে এসে সব কিছু মৌজা ম্যাপ থেকে ঘেটে ঘুটে তোমার বাড়ির সীমানাটাকে একদম ফিক্স করে দিল। ওকে, তো সেইটাই হচ্ছে বেসিক্যালি ক্যাডাস্ট্রাল সার্ভে, মিনস যেখানে আমরা প্রত্যেকটা জিনিসের বাউন্ডারি করতে পারি। এটা তোমার ছোটো স্কেলে তোমার বাড়ি, বড় স্কেলে হয়তো তোমার হবে কেউ তোমার ডিস্ট্রিক্টের সীমানা, তার বড় স্কেলে তোমার দেশের সীমানা বার করা, সমস্ত কিছু ক্যাডাস্ট্রাল সার্ভের মধ্যে চলে আসবে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভে। ইঞ্জিনিয়ারিং সার্ভেতে বেসিক্যালি কি, পাতি কথা, উই আর ইঞ্জিনিয়ার্স। আমরা যদি কোনো সার্ভে করি তাহলে আমাদের মাথায় কি থাকবে, মাথায় থাকবে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং যে ইচ্ছেগুলো আছে সেগুলোকে বলতে বলতে এক্সিকিউট করতে গেলে যেই যেই হিসেবগুলো আমাদের রাখা দরকার, সেই হিসেবগুলো এই সার্ভের মধ্যে থাকবে। যেমন ধরো তুমি একটা রোড বানাচ্ছ, তাহলে রোড বানাতে গেলে তুমি প্রথমে একটা ফরমেশন লেভেল ধরো ভাবলে, এবার তুমি সেই তার রেসপেক্টে কোনো একটা জায়গায় যখন তুমি সার্ভে করছো তখন দেখবে যে কোন জায়গাটা উঁচু আছে, তাহলে সেটাকে কাটতে হবে, কেটে তোমাকে ফরমেশন লেভেল অব্দি আনতে হবে। আবার ধরো কোথাও একটা গর্ত আছে ফরমেশন লেভেল হচ্ছে, তাহলে সেখানে তোমাকে মাটি ভরতে হবে। তাহলে এই যে মাটি কাটা, মাটি ভরা, ফরমেশন লেভেলটাকে তৈরি করা, ঠিক আছে, এর জন্য আরও এক্সট্রা কি মাটি লাগবে পুরোটার জন্য, আর কি কি জিনিস, এই সমস্ত কিছু জিনিসগুলো ইঞ্জিনিয়ারিং সার্ভের মধ্যে আছে। অর্থাৎ পাতি কথা, when the survey is done for the engineering purposes then it is called engineering survey. ক্লিয়ার? এছাড়া তোমার আরও আছে, এরিয়াল সার্ভে আছে, ফটোগ্রাফিক সার্ভে আছে। এগুলো বেসিক্যালি নাম থেকেই তোমরা একটা একটা করে আইডিয়া করে নিতে পারবো। এরিয়াল সার্ভে মানে কি, আমি যেই জায়গাগুলো ইনঅ্যাক্সেসেবল, ঠিক আছে, ধরো এমন বন আছে চারদিকে, পাহাড়েরা তুমি গিয়ে এখান থেকে ওইটুকু দেখা যাচ্ছে না, ধরো মানে সেখানে গিয়ে তো তুমি সার্ভে করতে পারবে না থিওরি লাইন বা টোটাল স্টেশন নিয়ে, তখন তোমাকে ধরো ওপর থেকে সার্ভে করতে হবে, দ্যাট ইজ কল্ড এরিয়াল সার্ভে। ওকে, ফটোগ্রাফিক সার্ভে, ওই এটা টাইপ অফ ওই এরিয়াল সার্ভেরই একটা পার্ট, যেখানে পরপর ফটোগুলোকে তোমার হচ্ছে নেওয়া হয়, পুরো ফ্র্যাকশন অফ সেকেন্ডে অনেক, হ্যাঁ বুঝতে পারছো, অনেকগুলো ফটো পরপর নেওয়া হয়, তার বেসিসে দাঁড়িয়ে ওগুলো করা হয়। তো এ নিয়ে এখন জিপিএস অনেক এসেছে, আমি সেগুলো নিয়ে যেতে চাইছি না, এই ধরনের অনেক সার্ভে হয়। বাট এই টপোগ্রাফিক সার্ভে, ক্যাডাস্ট্রাল সার্ভে, এই দুটো মাথায় রেখো, এখান থেকে প্রশ্ন আসে। ওকে, কেন কি আমাদেরকে এক্সাম ওরিয়েন্টেড করতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে আসি কিছু থিওরির ওপর, যে কি থিওরির বেসিসে আমরা বেসিক্যালি সার্ভে করি। কি থিওরির বেসিসে? এখানে দুটো মেন প্রিন্সিপাল আছে, যার উপর দাঁড়িয়ে কিন্তু আমাদের সার্ভে হয়। সে প্রিন্সিপালগুলো কি, খুব ইম্পর্টেন্ট এটা। 1 নম্বর প্রিন্সিপাল হচ্ছে সার্ভেটা আমরা করব ফ্রম হোল টু পার্ট, আর 2 নম্বর হচ্ছে যে কোনো, মানে বাংলা আমি যদি বলি, যে কোনো একটা জায়গার সার্ভে করতে গেলে তোমার
দুটো দুটো মেজারমেন্ট দরকার, ঠিক আছে? অ্যাটলিস্ট 2 measurement required to plot a point on map, ঠিক আছে? যে কোনো ম্যাপে একটা পয়েন্টকে প্লট করার জন্য অ্যাটলিস্ট দুটো মেজারমেন্ট দরকার। কি ব্যাপারটা আমি পরে আসছি, ঠিক আছে? আচ্ছা, প্রথম ব্যাপারটাকে বুঝি যে ফ্রম হোল টু পার্ট। এগুলো তোমরা মুখস্থ করে ফেলেছো, আমার এগুলো আলাদা করে বলার কিছু দরকার নেই। বাট কেন হোল টু পার্ট এইটা অনেকেই বোঝো না। ওয়াই হোল টু পার্ট, ইন্টারভিউতে এগুলো জিজ্ঞেস করো, ওয়াই হোল টু পার্ট, কিসের জন্য দরকার হোল টু পার্ট? দেখো, জিনিসটা দরকার হচ্ছে এই কারণেই, ধরো ওই যে বললাম, ধরো তোমার একটা জায়গা আছে, এই ধরো সেই জায়গাটা, ওকে, এই ধরো তোমার জায়গাটা। এবার তুমি এই জায়গাটাকে সার্ভে করতে বলা হলো, সার্ভে করে বলা হলো যে এই জায়গাটার এরিয়া কত তুমি আমাকে বলে দাও, বার করে দাও। সার্ভে করে তুমি বলে দাও এর এরিয়া কত বলে দাও, ওকে। তাহলে এর এরিয়া বার করতে গেলে তুমি কিভাবে করতে পারো? তুমি এক কাজ করতে পারো যে আমি চলো এই জায়গাটাকে ছোট ছোট পার্টে ভেঙে নিই। এটা একটা মনে হচ্ছে একটা চারকোনা জায়গা আছে, ট্রাপিজয়াম, তো এটা আমি একটা ট্রাপিজয়েডাল হিসেবে কল্পনা করে এটার এরিয়া বার করলাম। তারপরে এইটাকে আমি একটা মোটামুটি একটা রেক্ট্যাঙ্গেল মনে হচ্ছে, একটা রেক্ট্যাঙ্গেল, এটা একটা ট্রাপিজয়াম মনে হচ্ছে, ট্রাপিজয়াম ধরে এটার আমি এরিয়া বার করলাম। এটাকে মনে হচ্ছে পাতি একটা আমার একদম এত দূর অবধি মোটামুটি মনে হচ্ছে আমার এটা হয় রেক্ট্যাঙ্গেলই মনে হচ্ছে, রেক্ট্যাঙ্গেল এটার এরিয়া বার করলাম। এর পাশেরটাকে মোটামুটি মনে হচ্ছে এরকম বার করলাম, এটা বার করলাম, পরেরটা আমার ট্রাপিজয়াম ধরে বার করলাম। যে তুমি এটার এরিয়া, এটার এরিয়া, এটার এরিয়া, এটার এরিয়া চারটে যোগ করে দিলে, যোগ করে দিয়ে 5টা যোগ করলে দিয়ে তুমি টোটাল এরিয়া পেয়ে দিলে। তো এটা তোমার একটা প্রসিডিওর অফ সার্ভে হতে পারে, টু ক্যালকুলেট দে, এটা একটা তোমার ওয়ে অফ মানে কি বলবো ডিটারমিনেশন অফ এরিয়া হতে পারে, ওকে। আর বাট আরও একটা না, এর সাথে আরও একটা উপায় হতে পারে কি? তো আগে এইটা বুঝে নাও যে এই উপায়টা করলে তোমার ঠিক হলো না ভুল হলো সেটাকে বুঝে নাও। এই উপায়টা করলে একটা প্রবলেম হতে পারে কি? ধরো তুমি এই যে এইটার এরিয়া বার করছো, হতে পারে তুমি যখন করতে গেলে মাঠে দেখো এর লেন্থটা নিতে গিয়ে যে যাকে দিয়ে করাচ্ছ সে ধরো ভুল করে ফেললো, বা এই লেন্থটা নিতে গিয়ে ধরো ভুল করে ফেললো, তাহলে যখন এর এরিয়া বেরোবে রং এরিয়া বেরোবে, ঠিক আছে? ধরো এর বেরিয়ে হচ্ছে 10, এর ক্ষেত্রে ধরো এইটা নিতে গিয়ে ভুল করে ফেললো, ধরো এর রং বেরোলো ধরো 20, এরকম করে করে ধরো প্রত্যেকটারই এরিয়া নিতে গিয়ে যদি কিছু না কিছু ভুল করে, বা ধরো 4টের মধ্যে 3টে এরিয়া নিতে গিয়ে ভুল করেছে, ঠিক আছে? তাহলে সেই ভুলগুলোকে কনসিডার করে যখন তুমি টোটাল এরিয়া বার করবে, সেই টোটাল এরিয়ার মধ্যে 3টের ভুল ওর মধ্যে ঢুকে আছে। তো দেখা গেল এর অ্যাকচুয়াল এরিয়া বাড়ানোর কথা ছিল, মোটামুটি একটা আইডিয়া তো মানুষের থাকে। ধরো সাপোজ টু বি 100 স্কোয়ার মিটার, তাহলে তোমার এখানে বেরিয়ে গেছে 300 স্কোয়ার মিটার, ওকে। তাহলে এই যে যখন আমরা ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে ছোট ছোট অংশের সার্ভে করতে 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 গিয়ে টোটালটার সার্ভে করছি, যদি এই প্রসেসে করি, তাহলে কি হতে পারে যে তোমার প্রত্যেকটা ছোট ছোট ক্ষেত্রে করা ভুলগুলোকে জুড়তে 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 গিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য একটা বড় রকম ভুল হয়ে যাবে। ঠিক যেরকম বলে না যে ছোট থেকে যদি বাচ্চাদের চুরি করা শেখানো হয়, প্রথমের দিন হয়তো একটা কলা চুরি করলো, তারপরের দিন হয়তো আর একটা হয়তো কি বলবো বাড়ির থেকে ধরো একটা 10 টাকার নোট চুরি করলো, তারপরের দিন বললো যে আমি 100 টাকার নোট চুরি করবো। এরকম করতে 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 না দেখ বড় অপরাধী হয়ে যায়। দেখবে যে কোনো অপরাধী বা যে কোনো বা যে কোনো মানুষ যখন প্রবলেম করে প্রথমে ছোটো থেকে স্টার্ট করে, প্রথমেই সে বিশাল বড় কিছু, আস্তে 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 সেটা বাড়তে বাড়তে একটা বড় হয়ে যায়। এক্ষেত্রেও তাই, যদি তুমি ছোটো থেকে এরকম করতে 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 যাও, কী হবে যখন অ্যাজ এ হোল তোমার কমপ্লিট হয়ে দেখা গেলো অনেকগুলো এরর কিন্তু এর মধ্যে অ্যাকুমুলেট হয়ে গেছে। বাট যদি তুমি এটা না করে তুমি যদি এক কাজ করো, কি করলে তুমি মোটামুটি একটা রাফ, হ্যাঁ, পায়ে স্টেপ নিয়ে তো আমরা জানি রিকগনাইজেশন সার্ভে করা যায়, তো সেইভাবে মোটামুটি তুমি একটা রাফ এখান থেকে এটা নিলে, মোটামুটি এটা কী করলে পুরো এরিয়াটাকে তুমি আগে একটা বাউন্ডারি বানিয়ে নিলে, পুরো এরিয়াটাকে একটা বাউন্ডারি বানিয়ে নিলে। তার পুরো এরিয়াটাকে বাউন্ডারি বানিয়ে পুরোটার তুমি আগে একটা এরিয়া ক্যালকুলেট করলে।
তারপর তুমি সেগুলোকে ছোট পার্টে পার্টে পুরোটা একটা কনসিডার করে তারপরে সেগুলোকে ছোট ছোট পার্ট 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 করে করলে। তাহলে তুমি যখন অ্যাজ এ হোল থেকে যদি তুমি দেখতে যাও তাহলে কিন্তু তোমার প্রথমেই জিনিসটা ধরা পড়ে গেল। মানে ধর টোটালটা যখন তুমি, আমি একটা আইডিয়া দিচ্ছি, ইটস নট এ অ্যাকুরেট, আমি বলছি না, কেন অনেক ব্যাপার আছে, এত ইজি জিনিসভাবে এটা করা হয় না সার্ভেটা। সেটা যখন আমরা ডিটেলে পড়বো তখন আমরা জানবো। মানে আমি একটা তোমাকে রাফ আইডিয়া দিচ্ছি কেন হোল্ড হয়। ধরো এই যে জায়গাটা, হ্যাঁ ধরো অ্যাকচুয়ালি তুমি এটা করে দেখলে ধরো আসলে এটা 100 ধরো মিটার স্কোয়ার, তোমার স্কোয়ার মিটার তোমার আসবে এরিয়া। তুমি যখন পার্ট পার্ট করে 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 গেলে তখন কি হলো, তখন দেখো চলে এলো অবশ্যই 250। ওকে, এবার তোমাকে বলছি হোল টু পার্ট করো। হোল টু পার্ট করতে গেলে কি হবে, তুমি প্রথমেই যখন এই এরিয়াটাকে ধরো তুমি বাই স্টেপ নিয়ে টোটাল তুমি মোটামুটি একটাকে হালকা করে একটা রেক্ট্যাঙ্গেল কল্পনা করলে, সে রেক্ট্যাঙ্গেল কল্পনা করে মানে কি বলবো পায়ের স্টেপ নিয়ে কতটা হচ্ছে মোটামুটি একটা ওভারঅল এরিয়াটা জুড়ে ধরো তুমি একটা করলে। ঠিক আছে, করার পর তুমি দেখলে সেটা ডেফিনেটলি কত করে ভুল হবে। ভুল তো হ্যাঁ 100 তার 250 হবে না। ধরো তুমি যখন হালকা করে একটা রেক্ট্যাঙ্গেল কল্পনা করছো, একটু এদিক ওদিক তো হচ্ছে, ধরো সেটা হলো 100, ধরো 120 হলো 120 স্কোয়ার মিটার হলো। যখন তুমি অ্যাজ এ হোল দেখছো 120 স্কোয়ার মিটার হলো। ক্লিয়ার? তাহলে তুমি বুঝতে পারছো যে এই পুরোটা এরিয়া 120 স্কোয়ার মিটার বেশি হবে না, কারণ তুমি এখানে মোটামুটি একটা রাত ধরেছো, হ্যাঁ সেখানে একটু বেশি বেশি ধরেছো, 100 স্কোয়ার মিটার হতেই পারে না। তাহলে কিন্তু তোমার প্রথমেই এররের একটা পার্সেন্টেজ ফিক্সড হয়ে গেল। এবার তুমি কি করলে, এবার তুমি ছোট ছোট পার্টগুলোকে ক্যালকুলেট করা স্টার্ট করলে। এবার যখন ওইটা বড় করে ছোট ছোট পার্ট যখন ক্যালকুলেট করা স্টার্ট করলে তখন কি হবে, তোমার ছোট ছোট পার্টগুলো আরো অ্যাকুরেটলি করবে, আরো অ্যাকুরেটলি করে তখন দেখা গেল যে না সেটা এলে 110। যদি সেখানে ভুল করে 250 তাহলে মনে হয় তুমি ভুল করেছো, নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল করেছো। ঠিক আছে, যেমন টোটালটা জেনে গেছে 120, তার বেশি তো হতেই পারে না। তাহলে ছোটো ছোটো পার্টগুলো করার সময় যদি কোনো ভুল আসে তোমার কিন্তু মাথার মধ্যে ঢুকে যাবে না ভুল এসেছে, তুমি ভুলটা রেকটিফাই করতে পারবে। বাট দের ইজ আরও অনেক প্রসেস আছে, সেগুলো কী করে রেকটিফাই সেটা পরের ব্যাপার, আমরা যখন ডিটেলিংয়ে পড়বো তখন ওগুলো আসবো। বাট বুঝতে পারলো তো যে হোল টু পার্ট করার বেনিফিটসটা কি। টোটাল অ্যাজ এ হোল যখন তুমি বুঝে গেলে যে ভাই এত আছে, মানে ঠিক ব্যাপার হচ্ছে কি, ধরো তোমাকে এক ঝুড়ি আম, সেম সাইজের এক ঝুড়ি আম দিয়ে বলা হলো যে ওজন কত বলো। একদম তোমাকে আরেকটা খুব ইজি এক্সাম্পল দিয়ে বলি, ঠিক আছে। এবার তুমি দুটোভাবে করতে পারো, প্রত্যেকটা আমকে তুমি হাতে তুলে তুলে দেখলে না এটার আম ধরো মোটামুটি 100 গ্রাম, এটা ধরো 150 গ্রাম, এটা ধরো 300 গ্রাম, এটা ধরো 500 গ্রাম, এটা ধরো 250 গ্রাম, ঠিক আছে। 500 গ্রামের আম খুব কমই হয়, যাই হোক এরকম করে করে তুমি দেখলে তো 10টা আম আছে। এবার তুমি একটা আমের যখন তুমি অ্যাজামশন করছো, ধরো তোমার 10% ভুল হচ্ছে, এই করতে করতে যখন 10টা আমের করবে একটা 10 করে একটা হিউজ অ্যামাউন্ট অফ এরর হয়ে যাবে। বাট তুমি যখন পুরো পুরো ঝুড়িটাকে একসাথে তুলছো দিয়ে তখন দেখলে যে তুমি না 5 কেজি মতন হচ্ছে, ঠিক আছে। তাহলে কি তোমার এখানে এরর কিন্তু এই ধর 10% এরর, এখানে তোমার সেই 10% এরর হলো। এবার 5 কেজির ওপর 10% এরর আর প্রত্যেকটা 200 গ্রাম 300 গ্রাম ওপর 10% এররকে অ্যাকুমুলেট করা, দুটো কিন্তু এক জিনিস না, বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। এবার নেক্সট প্রিন্সিপালের দিকে চলে আসি। নেক্সট প্রিন্সিপালটার কথা বললাম যে অ্যাটলিস্ট দুটো মেজারমেন্ট নিতে হবে একটা পয়েন্টকে এস্টাবলিশ করবার জন্য, দুটো মেজারমেন্ট নিতে হবে। হ্যাঁ, কি কেন দুটো মেজারমেন্ট? ধরো এই আমার একটা লাইন আছে এ বি, আমি এই একটা পয়েন্টকে আমি একটা পয়েন্টকে ধরো ফাইন্ড আউট করবো বা পয়েন্টকে জাস্টিফাই করবো বা পয়েন্টকে আমি ওখানে লাগাবো। ধরো পাতি কথা আমি বলি, তুমি তোমার একটা জায়গা আছে, ঠিক আছে, বা তোমার ধরো একটা জায়গা কিনলে, সেই জায়গার ধরো একটা বাউন্ডারি, এখানে একটা পাঁচির দেওয়া আছে, ধরো এই এদিকে যে প্রপার্টি তার এটা ধরো পাঁচির, ক্লিয়ার? পাঁচিরের এটা ধরো এন্ড প্রান্ত, এটা ধরো এন্ড প্রান্ত। এবার কি তুমি ঠিক করলে যে তুমি এই একটা পয়েন্টে তুমি একটা টিউবওয়েল বসাবে বা পাম্পের জন্য বোরিং করবে, এখন প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলছি, পাম্পের জন্য বোরিং করবে, ওকে, এই পয়েন্টে। এবার তুমি কি করে এই পয়েন্টটাকে তোমাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। সেটা কি করে করা যেতে পারে? সেটা করার অনেকগুলো প্রসেস আছে। কি করা যেতে পারে যে তুমি এখান থেকে একটা ডিস্টেন্স নিলে, এখান থেকে ডিস্টেন্স নিলে, দিয়ে তুমি এই সি পয়েন্টটাকে লোকেট করতে পারো, ঠিক আছে। লোকেট করতে তুমি বাড়ি চলে গেলে, ডিসপ্লে বাড়ি, পরের দিনে সেই পয়েন্টটা খুঁজে পাবে, তুমি একটা মার্ক করে চলে গেলে, এবার ধরো কেউ এসে তোমাকে তুলে দিয়েছে, পরের দিন এসে তোমার যেহেতু মাপ নেওয়া আছে দুটো, সেহেতু তুমি এই পয়েন্টটাকে রিলোকেট করে দিতে পারবে। এবার যদি তুমি দুটো মেজারমেন্ট না নিয়ে যদি একটা মেজারমেন্ট নিতে,
তো শুধু এটা নিতে 10 মিটার দূরে। তুমি কি পরের দিন গিয়ে এই পয়েন্টটাকে লোকেট করতে পারতে? যদি এটা এখানকার পয়েন্টটা উড়িয়ে নিতে কেউ পারতে কি? পারতে না। কেন কি? এই 10 মিটার এদিকে হবে না 10 মিটার এদিকে হবে না এদিকে হবে না কোন দিকে হবে, ইউ ডু নট নো, অ্যাকুরেটলি তো বুঝতে পারতে না। ঠিক আছে, ঠিক যেভাবে একটা কোঅর্ডিনেটে একটা পয়েন্টকে এস্টাবলিশ করতে গেলে দুটো লাগে, তাই তো, এক্স অ্যান্ড ওয়াই। এখান থেকে এতটা যাবো, তারপর এখান থেকে এতটা আসবো, দুটো ডিস্টেন্সই বলতে হবে তোমাকে, তবে এই পয়েন্টে তুমি যেতে পারবে। ঠিক একই রকম একটা পয়েন্টকে এস্টাবলিশ করতে গেলে গ্রাউন্ড লেভেলে তোমার দুটো লাগবে, দুটো রিডিং বা দুটো মেজারমেন্ট তোমাকে নিতে হবে। ওকে, আইদার এখান থেকে এতটা এখান থেকে এতটা, মানে তুমি ধরো বলেছিলে যে এখান থেকে 10 মিটার এখান থেকে ধরো 15 মিটার, তাহলে তুমি পরের দিন গিয়ে এখান থেকে 10 মিটার টানবে, এখান থেকে 15 মিটার ধর ফিতা ধরে টানবে, তো যেই জায়গাটা গিয়ে অ্যাডজাস্ট হবে সেই পয়েন্ট হচ্ছে সি। আবার তুমি আরেকটা জিনিসও করতে পারো, ধরো এখান থেকে তুমি 15 মিটার হলো প্লাস এই অ্যাঙ্গেলটা তুমি নিয়ে নিলে থিটা, দুটো রিডিং নিলে, একটা হরাইজন্টাল ডিস্টেন্স একটা অ্যাঙ্গেল। পরের দিন গিয়ে তুমি কিন্তু এই পয়েন্টে যদি উঠেও যায় তুমি কি আরামসে 15 মিটার করবে, এই অ্যাঙ্গেলে করবে, যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে তোমার হয়ে গেল। আবার তুমি দুটো জায়গা থেকেই কোনো ডিস্টেন্স নিলে না, দুটো জায়গা থেকে তুমি অ্যাঙ্গেল নিয়ে নিলে θ1 θ2, এই দুটো পয়েন্ট, এই দুটো মেজারমেন্ট নিয়ে পরের দিন কিন্তু এই পয়েন্টটাকে আবার লোকেট করতে পারবে। তাহলে তুমি যদি খুব ভালো করে খেয়াল করে দেখো যে অ্যাটলিস্ট দুটো মেজারমেন্ট দরকার একটা পয়েন্টকে লোকেট করার জন্য। ঠিক আছে, ওকে। আবার যদি তুমি এটা চেন সার্ভে হতো, ঠিক আছে, তাহলে তুমি অফসেট বানিয়েও করতে পারতে। ঠিক আছে, ধরো এখান থেকে এখানে একটা অফসেট বানালাম 90 ডিগ্রি হলো, তাহলে এইটা লাগতো এই মেজারমেন্টটা, যে আমি এই পয়েন্ট থেকে এত দূরে এলাম, দেন আমি একটা পারপেন্ডিকুলার অফসেট টেনে এত দূরে এলাম। এক্ষেত্রেও সেই দেখো দুটো রিডিং বা দুটো মেজারমেন্ট তোমার লাগছে। সো একটা পয়েন্টকে লোকেট করতে গেলে অ্যাটলিস্ট দুটো মেজারমেন্টের দরকার। এই দুটো বেসিসের ওপর দাঁড়িয়ে আমরা সার্ভে করি, এই দুটো প্রিন্সিপালের ওপর দাঁড়িয়ে আমরা সার্ভে করি। তাহলে আজকে এবার পুরো পড়াশোনাটা আমি যদি সাম অফ করি তাহলে এরকম দাঁড়ায় যে আমরা প্রথমে সার্ভে কী সেটা জানলাম। ঠিক আছে, সার্ভে জানলাম, সার্ভে ব্রড ডেটা। তারপর সার্ভে যখন আমরা একটু ভেতরে গিয়ে ঢুকে দেখলাম যে সার্ভের আবার দুটো জিনিস, একটা লেভেলিং আছে, একটা সার্ভে আছে। সার্ভেটা কি, যখন আমরা হরাইজন্টাল প্লেনে ব্যাপার স্যাপারগুলো মাপাজোকা করছি তখন সেটাকে সার্ভে বলছি, আর যখন আমরা ভার্টিক্যাল প্লেনে মাপাজোকা করছি সেটাকে আমরা লেভেলিং বলছি। সিম্পল ব্যাপার। এবার আমরা কি দেখলাম যে সার্ভের কত ধরন হয়। ঠিক আছে, সার্ভের ধরন হয় কতগুলো। এবার সেটা করতে গিয়ে দেখলাম যে হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের উপর দাঁড়িয়ে সার্ভের ধরন হয়, সার্ভে কীভাবে করবো তার বেসিসের উপর সার্ভের ধরন হয়, সার্ভে কী পারপাসের জন্য করছি তার জন্য কিছু ধরন হয়, এগুলো আমরা পড়লাম এবং নোমেনক্লেচারগুলো আমরা মনে রাখবো একদিন পর। তারপরে আমরা যেটা পড়তে চেষ্টা করলাম সেটা হচ্ছে যে সার্ভে করতে গেলে কিছু থিওরি, কিছু বেসিক প্রিন্সিপাল আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই বেসিক প্রিন্সিপাল দুটো কি সেটা নিয়ে আমরা জানলাম। তো আজকের ক্লাসটা মোটামুটি এরকম গেল। ওকে, এবার নেক্সট ক্লাসে আমরা স্কেল বা অন্যান্য যেগুলো আছে আমরা সেগুলো নিয়ে পড়বো, খুব ইম্পর্টেন্ট হতে চলেছে সেটাও। তো এই বেসিক যে ক্লাসগুলো সার্ভে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চলো আজকে আর কথা বলাচ্ছি না, অনেকক্ষণ হয়ে গেছে ক্লাসটা। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর রিকোয়েস্ট করবো আমার এই ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে বা জুনিয়রদের সাথে এই ভিডিওগুলোকে শেয়ার করো, এটুকু রিকোয়েস্ট আর কি। নেক্সট ক্লাসে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।